দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ, ধর্মঘট এবং সবশেষ থ্রি হুইলারের চলাচলের উপরও ধর্মঘট আহ্বান করেছে। এসব বিষয় নিয়ে আলোচনার আশা রাখি। সাথে থাকবে জাতীয় পার্টির সংসদ থেকে সংসদে না যাওয়ার হুমকি এবং পরবর্তীতে আবার স্পিকারের আশ্বাসে সংসদে ফিরে যাওয়া, এসব বিষয় নিয়ে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, আছেন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভূঁইয়া, এছাড়া আরও উপস্থিত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি এম এ আজিজ আপনার কাছে যাই এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে ৫ তারিখে ৫ই নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ বরিশালে। আমরা ইতিপূর্বে ৩টি গণসমাবেশ দেখেছি ৩টি বিভাগীয় শহরে। বিএনপির প্রায় চট্টগ্রামের গণসমাবেশ ছাড়া ময়মনসিংহ এবং রংপুর, অলমোস্ট খুলনাও একই চিত্র আমরা দেখেছি। শুধুমাত্র বরিশালে এসে দেখলাম এই ধর্মঘটের সাথে, পরিবহন ধর্মঘটের সাথে থ্রি হুইলার যারা ৩ চাক্কার যান, সেই যানও ধর্মঘটের আহ্বান করেছে এবং এই সমাবেশটি নিয়ে এক ধরনের উত্তাপ উত্তেজনা আছে। শুনতে চাই আপনার কাছ থেকে জনাব এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি তো প্রায় ১৩ বছর মাঠে নামতে পারে নাই, অথবা নামতে দেওয়া হয় নাই। না নামে নাই কোনটা? দুটো বললেন, আর একটা বাকি কেন? যেটা আপনি বোঝেন ওই অর্থে বলছি। কারণ আমরা তো ছাত্র জীবনে রাজনীতি করেছি, এটা তো পরিবর্তন হয়ে গেছে সব কিছু। এখন রাষ্ট্রটা পুলিশের হাতে চলে গেছে। পুলিশের অনুমতি ছাড়া আপনি কোনো জায়গায় কোনো মিটিং বাড়ির ঘরের ভিতরে করতে পারবেন না। তাই তো হওয়া উচিত। আর আমরা ছাত্র জীবনে দেখেছি যে আমরা মিটিং করলে কোনোদিন, আমার এখনো মনে পড়ে না ছাত্র জীবনে কোনো মিটিং করলে পুলিশকে জানাতে হয়েছে। এটাও জানে পুলিশ স্বপ্রণোদিত হয়ে কোনো মিটিং হলে খবর নিয়ে সেখানে নিরাপত্তা বিধান করতেন। এবং আগে ঢিল টিল মিটিং থেকে, মিছিল থেকে যাইতো, সেজন্য আগে বলা হতো ডাল, এই যে বেতের এরকম রাখা হতো, যে ঢিল আসলে ওটা দিয়ে ঠেকানো হতো। এখন পুলিশের হাতে পুলিশ আধুনিক হয়ে গেছে। এখন সর্বনিম্ন আপনার লাঠি এবং ডাইরেক্ট বন্দুক, এদিক সেদিক করবেন, ডাইরেক্ট গুলি, কোনো কথা নেই। আপনার লাইসেন্সধারী গুলি থাকুক আর না থাকুক, আপনার কারো কাছ থেকে নিয়ে গুলি করে মেরে দিবেন, বাস, কোনো জবাবদিহিতা নেই। যেমন ধরেন কুমিল্লায় যে একজন পুলিশ মেরে দিল সিভিল ড্রেসে, তার তো পুলিশও, তার তো কোনো চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেললো। তার কুমিল্লা তো না, এটা নোয়াখালী বোধ হয়, এটা কুমিল্লা, এটা নারায়ণগঞ্জের একটি ঘটনা ঘটেছে বিএনপি, কুমিল্লা না কোয়ালি, যাই হোক। আর ঘটেছে হলো পিরোজপুর বাউফলে। হ্যাঁ, তাদের তো ওটা তো অন্যভাবে। এখানে হলো যে এই ব্যক্তিটি এসবির লোক, তার নিজস্ব কোনো, আচ্ছা, ওটি অন্য ঘটনা, সমাবেশ ঘিরে না। আমরা যদি এই আলোচনায় আসি, আমি এই আলোচনায় আসতেছি। তো এখন ধরেন বিএনপি আপনার উপজেলার থেকে শুরু করে বিভাগীয় সম্মেলন এবং ঢাকাতে 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে এই আপনাদের এই সভা সমাবেশের শেষ করে হয়তো নেক্সট প্রোগ্রাম দিবে। তো ডিভিশনাল, বিশেষ করে ডিভিশনালে থানা লেভেলে প্রায় 60 থেকে 65 জায়গায় বিএনপি মিটিং করতে গেছে। সাথে সাথে হয় ছাত্রলীগ, না হলে যুবলীগ, না হলে কৃষক লীগ, কেউ না কেউ আর একটা ওই জায়গায় মিটিং দিছে। প্রায় 60 থেকে 65 জায়গায় 144 জারি করা হয়েছে। আর বিভাগীয়
এখানে সমাবেশের জায়গায় নতুন মাত্রা যোগ হয়েছে, সব পরিবহন ধর্মঘট, এমনকি এই যে রংপুরের কথা বলেন সেখানে বিআরটিসি বন্ধ। হ্যাঁ, বরিশালে এসে যুক্ত হয়েছে যে প্রবীণদের দুর্ভোগ, এখন হলো 3 চাকার, ওরাও বাসালাদের দোষারোপ করে ওরাও স্ট্রাইক। মানে কারণ সমাবেশে আসার জন্য এই বিএনপির নেতাকর্মীরা 3 চাকার এই যে ভটভটি, তারপরে এই মানে ব্যাটারি চালিত যে সিএনজি ব্যাটারি চালিত মানে কি বলে এটাকে, অটোরিকশাতে মানে করে তারা সমাবেশে আসতেছে। ওইটাই রংপুরে শনিবারের দিন তো সমাবেশ ছিল, তারা এইটা স্ট্রাইক করছে, আগেই জানাজানি হয়েছে। তারা বৃহস্পতিবারের থেকে চিরা মুড়ি, কেউ সাইকেল মারা, কেউ 3 হুইলার। কিন্তু এই ধর্মঘটের জন্য দায় কি আপনি শুধুমাত্র সরকারি দলকে দিবেন? বিএনপির নেতারাও তো আছে। ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্য নেতারা বলেছেন, আওয়ামী লীগের হানিফ সাহেব বলেছেন যে এই পরিবহন ধর্মঘটের মূল ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন বিএনপির নেতা, তিনি মানে তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন জাতীয় পার্টির নেতা। যাকে বলতেছে সে হলো যুগ্ম সম্পাদক, তাহলে তো শিমুল বিশ্বাস। হ্যাঁ, যুগ্ম সম্পাদক। হ্যাঁ, আমরা জানি অনেক পুরনো নেতা। সারা বাংলাদেশে যে কোনো অফিসে যান বা যে কোনো অর্গানাইজেশনে যান, একজন আওয়ামী লীগ থাকলে সেই সবচেয়ে ক্ষমতাশালী। সারা বাংলাদেশে আছে 14-15 বছর যাবত আওয়ামী লীগ, তারা ক্ষমতাশালী হবেই। এই জন্যই আপনার একটা টেলিভিশনে আপনার খুলনায় যখন হয়, খুলনার প্রেসিডেন্ট এসে বলল যে আমরা স্ট্রাইক ডাকি নাই, কিন্তু আমাদের কিছু করার নেই। কিন্তু দায় তো আসছে, কারণ ওই এই কমিটির মধ্যে পরিবহন সেক্টরে 3 জন তো আছে। আমি আসবো আপনার কাছে। আমি শেষ করি। লছিমন করিমনের যে তারা চালায় বলে স্ট্রাইক ডাকছে, আর কোনোদিন না। যেদিন সমাবেশ ওই দিনই ডাকতে হয়, অন্য দিন আগে পরে নাই, ওই দিনই ডাকতে হয়। যেমন ঢাকায় 10 তারিখে, আমি তো মনে করি যে ঢাকার হোটেল বন্ধ করে না দেয়, খাওয়ার হোটেল, যে তারা আসবে, আসা তো দূরের কথা, খাওয়ার হোটেলও যাতে না। জি, আসবো, আপনারা শুনতে চাই। যারা আব্দুল জলিল ভূঁইয়া, আপনার কাছে শুনতে, এই যে পরিবহন ধর্মঘট নিয়ে এক ধরনের খেলা চলছে, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েই খেলা হবে, ঘোষণা দিয়েই খেলতে চাচ্ছেন বলে মনে হচ্ছে, কি মনে করেন? না, এই যে আপনার স্ট্রাইকে পরিবহন ধর্মঘটের কথা আপনি বললেন, আমাদের সহালোচক এবং আমাদের বন্ধু এম এ আজিজও যে কথাটি বলেছে যে হ্যাঁ, আপনার একটা সংগঠন যখন হরতাল বা স্ট্রাইক ডাকে, স্ট্রাইক কল করে, তখন কিন্তু একজনের সিদ্ধান্তে আসলে হয় না। ধরেন আমরা এই 3 জন এখন আলোচক আছি, এই আলোচনা ধরেন এক একজন একে সমর্থক হইতে পারে, কিন্তু আমরা 3 জনে মিলে যে সিদ্ধান্তটা নেব সেটাই হবে সিদ্ধান্ত। আমি মনে করি যে আওয়ামী লীগ নেতারা যে কথাগুলো বলেছে যে একটা সংগঠনে কি শুধু একটা দলের মানুষ আছে? না, সেটা তো নাই। আমরা তো স্পষ্ট জানি মশিউর রহমান রাঙা জাতীয় পার্টি। আমি সেটা বলছি না, আমি নাম ওদের বক্তব্যটা মানে চাচ্ছিলাম না। আমিও বলতে চাই না। হ্যাঁ, যেমন শিমুল বিশ্বাস সবাই আছেন, কিন্তু আজিজ ভাই ঠিক আছে, আজিজ ভাই যেটা বললেন যে একজন আওয়ামী লীগ থাকে, না 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 না, মানে সেটা বলছি না, যে যখনই সমাবেশ ডাকা হচ্ছে তার আগে পিছে মানে ধর্মঘটটি শুরু হয়ে গেছে। আমি সেই জায়গাটা আগে কেন নয়, বা পরে আমি সেই জায়গাটাতে আসছি। আগে হলো সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে ঠিক আছে, নিতে পারলো না, তো শিমুল বিশ্বাস তো একটা বক্তব্য থাকবে তার, যে এই স্ট্রাইকের সাথে আসলে পরিবহন শ্রমিকদের তার বক্তব্য ছাপা হয়েছে, কি বলছেন, স্টেটমেন্ট করে তার পজিশন ক্লারিফাই করেছে। কি বলেছেন? সে বলেছে যে এটা সরকারের পক্ষ থেকে এটা করানো হচ্ছে, স্বীকার করতেছে না, কিন্তু সেটা আগে উনি আগে কেন বললেন না? এখন এসে আগে বলেন না, কারণ নাম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলছে যে এখানে শিমুল বিশ্বাস সহসভাপতি। না, তথ্যমন্ত্রী না, ওবায়দুল কাদের বলেছেন, ওবায়দুল কাদেরও বলছে, হানিফ বলেছেন, তথ্যমন্ত্রীও বলেছেন। সেইটাই কন্ডন করার জন্য এখন আমরাও বলছি যে উনি তো ছিলেন। হ্যাঁ, তাহলে উনি কিন্তু কোনো ফরমাল মিটিং করে কোনো স্ট্রাইক ডাকা হয় নাই কোথাও।
তো না আমার আচ্ছা, সেটা আচ্ছা ঠিক আছে আসবো একটু শুনে আসি কিন্তু আমার বক্তব্য সেটা না ফরমাল মিটিং করে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু যখন ঘোষণা করা হলো তখন কেন উনি মানে বললেন না বিবৃতি দিয়ে যে আমরা এই স্ট্রাইকের সাথে নাই এটি সরকার করেছে সেটি বললেন না কেন? হ্যাঁ, সেটা অবশ্যই তারা আমার মনে করি বলা উচিত ছিল, জি। নাহলে সে সংগঠন করে কেন? তাহলে করছে কেন? জি আসি সেই জায়গাটায় তার মানে তার কোনো একাত্মতা ছিল ওই ধর্মঘটের না, সাথে? একাত্মতা ছিল না, অপারগতা ছিল। সেটি তো এটা কি উনি তো শিমুল ক্লিয়ার বিশ্বাস করেন। বলছে যে আমার এখন শেখ অপারগতা মুজিব আছে? করছে, না হ্যাঁ, পরে। এটা শিমুল জি, বিশ্বাস এবার- বলছে কিনা যে আমার জি। অপারগতা ছিল বাবা মশিউর রহমান রাঙা না সে- এটা সে মশিউর এটা তো রহমান আমরা বলছে, টকশো রবীন্দ্রনাথ থেকে আলোচনা করে আমেরিকার বলছি মতো করে না বলছে। না আমরা তো মশিউর টকশো রহমান থেকে রাঙার আলোচনা করে বক্তব্য বলছি আসছে। এটা মশিউর রহমান রাঙাও বলে নাই শিমুল বিশ্বাসও বলে নাই আমরা যখন আলোচনা করব কোনো বিষয়ে সিদ্ধান্ত নিব এখানে যে সংঘ অফিস বিহারের সকল কর্মীরই তো কথা বলার না, মশিউর রহমান অধিকার রাঙা আছে বলছে যে তারা বাস মালিকরা এরা সাফার করতেছে, তারা তো কিন্তু তারা ভয়ে গাড়ি বার করে না। তারা বাস যদি জ্বালায় দেয়, একেবারে মশিউর রহমান রাঙা সাহেবের এইখানে, বক্তৃতা যে এসছে একেবারে ধর্মঘটের পক্ষে খুব জোরালো বক্তব্য জোরালো দিচ্ছেন উনি। বক্তব্য দিয়েছে। জি জি জল ভাই না আমি তো বলতে পারছি না আপনারা Please. আচ্ছা বলেন Please. বলেন বলেন। এই জায়গাতে আসলে হইল যে সিদ্ধান্ত নেওয়ার সময় যদি এটা প্রতিবাদ করত তাইলে এটা অ্যাটলিস্ট একটা কথা উঠতো যে এইটা সরকারি লোকরা করিয়েছে কিন্তু যেহেতু সংগঠনের মধ্যে সকল মতের লোক আছে সকল মতের নেতা আছে জি এমন এটি একজনের সিদ্ধান্তে সব হইতে পারে এটা রাজনীতিটা আজকে ধরেন বিএনপি তার বক্তব্যে কি না বলছে আর পরিবহন ধর্মঘটের ক্ষেত্রে সেখানকে যারা নেতারা আছে বিরোধী দলের নেতা আছে শ্রমিক নেতা আছে তারা বলতে পারছে না এটা কি বিশ্বাসযোগ্য এই কথায় আসবে একটু ছোট্ট করে একটু না, শুনে আমি শেষ করে দিই। দিব আপনাকে আমি দিব একটু ব্রেক নিতে হবে একটু শুনে আসি জাস্ট একটু শুনে আসি জি না, একটু না একটু বেশি শুনতে হবে তো। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই আমি শুনবো আমার আপনার কাছ বিজ্ঞ দুই সমালোচক এবং দর্শকবৃন্দ, মূলত এই যে সমাবেশের দিন ধর্মঘট ডাকা, এই কালচারটা আসলে এখন এটা ঠিক নেই। এটা আমাদের আগেও কিন্তু এরকম কালচার ছিল। এবং যে জিনিসটা আজিজ ভাই বলছে যে আমরা ধর্মঘটের দিনই দাবি দেওয়া নিয়ে কেন ডাকতে হবে, এটা যেরকমভাবে সত্য যে এটা আগে পিছিয়ে করতে পারতো, এটা তো স্পষ্ট দিবালোকের মতো যে এইটা ধর্মঘটটাই করা হচ্ছে এই পরিবহন শ্রমিকদেরকে দিয়ে অথবা অন্য ইয়ে দিয়ে যে সমাবেশটা যেন ওইভাবে gathering সফল না হয়। এই জিনিসটা বলতে কোনো অসুবিধার ব্যাপার না। এখন মালিকরা কি বললো যে বাস ভেঙে ফেলবে, বাস ইয়ে করবে। চট্টগ্রামেও কিন্তু সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু বাস চালু ছিল, পরিবহন চালু ছিল। চালু থাকা অবস্থায় কিন্তু সেখানে একটা বাসের একটা গ্লাস ভেঙেছে এরকম কোনো ইতিহাস হয়নি। তার মানে চট্টগ্রামের জনসংখ্যার পরবর্তীতে যখন দেখা গেল যে ময়মনসিংহ একটা ইয়ে হলো, তখন এই জিনিসটিকে বাড়ি দিয়ে শেষ পর্যায়ে 3 হুইলার পর্যন্ত গেল, সিএনজি অটো রিক্সা পর্যন্ত গেল। এখন অটো রিক্সার পরে পরবর্তী এইরকম আসে কিনা যে পায়ে হাঁটাও বন্ধ হবে রাস্তায়, এইটাও হয় কিনা সেই রকম কিন্তু একটা ব্যাপার মানুষের মধ্যে ইয়া হচ্ছে, প্রতিমান হচ্ছে। আমরা এই সভা সমাবেশে বাধাটা নতুন কিছু এরকম না। আমরা 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপির যে সরকারটা ছিল সেখানে আপনি দেখবেন জাতীয় পার্টির 154টি সমাবেশের উপর 144 ধারা জারি করা হয়েছিল এবং প্রত্যেকটা সমাবেশকে বন্ডল করা হয়েছিল। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার কাছ থেকে শুনছিলাম আপনি বলছিলেন 91-92 কথা বলছিলেন, 91-92-তে যে কালচারের কথা বলছেন যে আপনাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছে। জি হ্যাঁ, আমি এটি বলছিলাম যে 154টি সমাবেশে 144 ধারা জারি করা হয়েছিল এবং আপনার সাইদাবাদ সহ আমাদের জনপদ সহ কোনো জায়গায় আমাদের কিন্তু মিটিং করতে দেওয়া হয়নি। এটার রূপ এখন ভিন্নভাবে ইয়া হচ্ছে বলে কিন্তু সে সময় কি পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল? পরিবহন ধর্মঘট আহ্বান করেন, আমি বললাম তো যে রূপটা ভিন্ন করা হয়েছে। আর পরিবহন ধর্মঘটের ব্যাপারে সমিতি নিয়ে যে কথাবার্তা মন্ত্রীরা বলছে, আমি তো দেখি নাই, আমার ইয়েতে পড়ে নাই যে কোনো পরিবহন শ্রমিকের মিটিং হয়েছে যে এই দাবি দিতে হবে নাইলে আমাদেরকে আমরা ধর্মঘটে যাব, এরকম কোনো আলটিমেটাম দিয়েছে। আগে পরিবহন ধর্মঘটগুলো হতো না, যে কোনো ক্ষেত্রে ধর্মঘটে যাওয়ার আগে শ্রমিক মানে 5 দফা 3 দফা 6 দফা দিত, দেওয়ার পরে বলতো যে এতদিনের মধ্যে এটা না হলে এই তারিখ থেকে ধর্মঘট। কথা নাই বার্তা নাই, ধর্মঘট শুরু হয়ে গেল। বলল সর্বশ্রেণীর লোক আছে ইয়েতে, এটা বাস্তবতা। জাতীয় পার্টির লোক আছে, বাসদের লোক আছে,
ইয়ার মধ্যে। এবং শ্রমিক সংগঠন বলতে আমরা যে শিমুল বিশ্বাস বা মশিউর রাঙ্গার কথা আপনারা যে বলছেন, শুধুমাত্র তারা কিন্তু মালিকদের যে সংগঠন সেটা, তার বাইরে কিন্তু শ্রমিকদের আবার 2-3টা সংগঠন সেখানে আছে, আবার মালিক শ্রমিকদের যৌথ সংগঠন আছে, এবং ট্রাক বাস ইয়াদের জন্য আলাদা আলাদা সংগঠন আছে। কোনো সংগঠন তো তাদের কোনো একটা দাবি দেওয়ার ভিত্তিতে বা তাদের কোনো একটা নির্দিষ্ট ইয়ার ভিত্তিতে ধর্মঘটে যাচ্ছে এরকম কোনো যেহেতু অবস্থান দেয় নাই, তাহলে আমরা বলতে পারি বা আমরা ধরে নিতে পারি যে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এরকম একটা পরিবহন ধর্মঘট চালু করার প্রক্রিয়া বা কালচার নতুন করে আসলে শুরু হয়েছে। এবং এই এটি কালচারটা বোঝার জন্য অনেক জ্ঞানের কোনো দরকার নাই। আমরা যতটুকু বুঝি সাদা চোখে এটা মানে সকলেই বুঝছে। তারপরে বলছি আসবো আপনার কাছে আবার অ্যাডভোকেট রেজাউল, আমি একটু শুনে আসি জনাব আমাদের জলিল ভুঁইয়ার কাছ থেকে। জলিল ভাই, আপনি নিজেও সংগঠন করেছেন, সাংবাদিকের সংগঠন করেছেন। একটা যেমন রেজাউল সাহেব যে কথাটি বলেছে যে আপনার হ্যাঁ আমাদের দেশের যে সংগঠনগুলো আছে এইগুলা আপনার নিয়ম মেনে আসলে সব কিছু করে না। আপনি দেখবেন যে বাস স্ট্রাইক হলো, হঠাৎ করে ডেকে দিল, একটা ঘটনাকে কেন্দ্র করে ডেকে দিল, মানে এটা কোনো এই ধরনের ইয়েটা হ্যাঁ সংগঠনগুলো তো অনিয়ম আছে। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো আমাদের যে শুধু পরিবহন না, যে কোনো জায়গাতে আপনার মালিক নির্ভর যদি কিছু হয়, আপনি দেখবেন যে আমরা এই যে কথাগুলো বলি, যেমন সংবাদপত্রের কথা বলি, মিডিয়ার কথা যদি বলি, আপনার সরকারকে কিন্তু আজকাল নিয়ন্ত্রণ করতে হয় না। এই জন্য করতে হয় না, সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় না, সরকার এটা মালিকরাই করে। আপনি কি বলেন? কোনো ঘটনা সরকারের নির্দেশ, সরকারের অঙ্গুলি হেলন ছাড়া হচ্ছে? অবশ্যই। আপনি দেখেন, আমি আপনাকে বলি, আমি তো একজন অ্যাক্টিভিস্ট। জি, আপনার এখন মালিক যে আছে, হ্যাঁ, মালিক নিজেই সরকারের কাছে যে বসে থাকে তার লাভ লোকসানের জন্য। একটা আপনি যে কোনো জিনিস, যে কোনো নিউজ আপনি ইয়ে করবেন, চিন্তা করবেন যে এটা মালিকের পলিসিটা কি, আপনি কিন্তু সরকারের পলিসির দিকে তাকান না। আজকে অনুরূপভাবে আমি মনে করি না, মালিক সরকারের পলিসির দিকে তাকিয়ে সরকারের সন্তুষ্টি দিকে রেখে তারপরে সে চলে। নিশ্চয়ই, হ্যাঁ, কারণ তার ব্যবসা আছে। হ্যাঁ, তাই তো হওয়া তার উচিত। ব্যবসা আছে, সে ওইদিকে। আজকে পরিবহনেও আমি মনে করি তাই, যে এইখানে যে মালিক যে আছে, মালিকদের যে সংগঠন আছে অত্যন্ত প্রভাবশালী। এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, এখানে জাতীয় পার্টি আছে, সব পার্টি আছে, সব পার্টি আছে, কিন্তু ডমিনেট করতেছে আওয়ামী লীগ। না, এখানে ইয়ে করতেছে যে আমাকে সরকারের কাছে যেতে হবে। আমি এই যে পরিবহন যে চালাই, এখানে যদি আবার শ্রমিক ডমিনেটেড সংগঠন হইতো তাইলে কিন্তু এই স্ট্রাইকটা করতে সহজ ছিল না। এটা সহজ এই জন্য, এটা মালিকরা যে নির্দেশটা দেয় সেই নির্দেশনা অনুযায়ী কাজটা হয়। আপনার প্রত্যেকটা সংগঠন আজকে দেখেন, আপনার যদি মনে থাকে আদমজি কেন বন্ধ হয়ে গেল, আমি বলি আপনাকে, আদমজি বন্ধ হয়ে গেল কারণ শ্রমিক নেতাদের ডমিনেশনটা ছিল না ওই জায়গাতে। শ্রমিক নেতারা সব বিক্রি হয়ে গেছে। আপনি অনুরূপভাবে আমি মনে করি যে এই জায়গাতে যে স্ট্রাইকগুলো হয়েছে, এটা যেহেতু মালিক ডমিনেটেড সংগঠন, এই মালিকদের কারণেই, মালিকদের নির্দেশিত পথেই আপনার শ্রমিকরাও হাঁটছে। না হয় একটা হাঁটছে না, হাঁটতে বাধ্য হয়েছে। না, হাঁটতে বাধ্য হয় না, হাঁটছে। হ্যাঁ, কারণটা হইলো শ্রমিকরাও আগের শ্রমিক আর নাই। আপনি দেখেন আমাদের সংগঠনগুলো যে আছে, আপনি যেই পেশায় আছেন, সংগঠনগুলি দেখেন অবস্থাটা কি। সংগঠন কিন্তু আপনার কোনো কিছু করতে পারছে না। আপনার দেখেন এডিটর্স কাউন্সিল যদি করে, অথবা আমাদের নওয়াব যদি কিছু করে, আপনি দেখবেন, আর নওয়াব যদি স্ট্রাইক কল করে, স্ট্রাইক হয়ে যাবে। আপনার অন্যান্য সংগঠন করলে কিন্তু হবে না। আজকে আমার কালচারের মধ্যে যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের কারণেই কিন্তু আজকে এই জিনিসগুলো হচ্ছে। আপনি এখানে না, এইখানে আপনার যে বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য হোক, মালিকরা কি কারণে করছে, তাদের লাভ লোকসানের জন্য করছে, লাভ লোকসানের জন্য। জলিল ভাই, এইটি বোঝার জন্য কি আইনস্টাইন হইতে হবে? না, যে বিএনপির সমাবেশের জন্য কেন্দ্র করে এই ধর্মঘট ডাকা হয়েছে, এটি বোঝার জন্য আর কোনো কিছু হওয়ার প্রয়োজন নেই। না না, আপনি মালিক পক্ষ ডেকেছে,
বা মালিক পক্ষ তাদের সুবিধার জন্য করেছে, ঠিক আছে, ওকে, আমি এটা মানতে আচ্ছা, রাজি আমি একটা আছি। কথা বলি। কিন্তু আচ্ছা, সমাবেশকে বাধাগ্রস্ত না, না। করার জন্য করা হচ্ছে, এইটি বোঝার জন্য আর অন্য কোনো কিছু আমার বোঝার কোনো প্রয়োজন আছে? এটা আপনি নিজে নিজে বুঝতে পারবে, কিন্তু এটা যে আপনার আইনগত কোনো ইয়ে বা নীতি নৈতিকতার দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে পরে কিন্তু আপনি যেমন মন্ত্রীরা বলছে, আওয়ামী লীগের নেতারা বলছে যে আমরা তো ডাকি নাই, না, তারা তো রাখে আমরা নাই। তো কিছু, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেউ কিন্তু বলে হচ্ছে- নাই যে আওয়ামী লীগের নেতারা তাহলে- ডেকেছে, ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠন বা মালিক শ্রমিকটাই। আমি আসবো, জলিল ভাই বোধহয় কিছু বলবেন। জলিল ভাই, সরি, আজিজের কাছ থেকে শুনে আসি। আজিজ ভাই, এটা তো ধরেন মোটামুটি আলোচনায় এসে গেছে। যেমন আজকেও আমি দক্ষিণের মেয়রকে বলতে শুনলাম, ঢাকার থেকেই বলতেছে, বরিশালে চাইলে কারো ক্ষমতা নাই কোনো সমাবেশ করে। এই যে কথাটা বললো, এটা একটা থ্রেট, অর্থাৎ খেলে দেব। এটা কি শান্তিপূর্ণভাবে সমাবেশ বরিশালে হোক এই বার্তা কি বহন করে না? বরিশালে এতেই বোঝা যায় যে বরিশালে যে স্ট্রাইকগুলি হচ্ছে, এবং বাংলাদেশে তো একটা ভয়ের সিচুয়েশন হয়ে গেছে যে গভর্নমেন্ট অসন্তুষ্ট হয়, কোনো অর্গানাইজেশন, কোনো ব্যক্তি উচ্চস্বরে আর সেই কথা বলতে পারতেছে না। না, গভর্নমেন্ট তো অনুমতি দিয়েছে, অনুমতি তো গভর্নমেন্ট formal। সমাবেশের অনুমতি ইতিমধ্যে দিয়েছে। বরিশালে আজকেই বঙ্গবন্ধু কি বলে ময়দানে অনুমোদন দিয়েছে, হ্যাঁ, কিন্তু অনুমোদন দিয়েছে। ওই পাশাপাশি এটা তো অপেক্ষা রাখে না যে আগেই কিন্তু পরিবহন ধর্মঘট ডাকছিল, একত্রিত হলে আবার পরিবহন ধর্মঘটকে অ্যাকুজ করে ডাকলো, তার মানে আর কোনো বাহনই চলবে না। ব্যাপারটা তো এটাই দাঁড়ালো। হ্যাঁ, এখন খালি খাবার বন্ধ করে দেওয়া বাদ আছে। না, কেন, লঞ্চ চলছে, তারপরে বিআরটিসি চলছে তো। বিআরটিসি কয়টা গাড়ি? যে মানে যে কটা হোক, আপনার তো একটা বাহন হিসাবে দেখেন 5 তারিখ আসুক, বিআরটিসিটা চলে কিনা, কারণ রংপুরে তো চলে নাই, চলে কিনা ওয়েট করেন, চলে কিনা দেখেন, কারণ বিআরটিসিকেও ধমক দিয়ে বসায় দিয়ে দিবে। তো এই জন্য আমি বলছি যে ব্যাপারটা তা না, এটা বহুদলীয় গণতন্ত্রের এটা তো কালচার হলো না। আপনার 3 জোটের রূপরেখা, সেখানে তো সবাই তো পাবলিক কমিটমেন্ট করেছিল, সব দল, যে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, কিভাবে একজন রাজনীতিবিদদের সাথে আচরণ করবে, সব বলছিল। তারপরে দেখেন আওয়ামী লীগের ইশতেহার আছে, বিএনপির ইশতেহার আছে, সবার ইশতেহার আছে, বিএনপি ছিল, সে জায়গায় কেউ নেই। 91 সালে কি বিএনপি না, ছিল? 91 সালের কথা বলছি না, পরেও তো খালেদা জিয়া প্রোগ্রাম লাস্ট ওনার তো একটাও ছিল না। গেল দিছে তো, ওই যে কি ভিশন 22 দিছিল তো, সেখানেও দিছিল। আর আওয়ামী লীগ তো সব প্রতিশ্রুতি দিয়েছে 2008 সালে, আইনের শাসন হবে, কোর্টকে 100% একেবারে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে, সুশাসন হবে, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীন হয়ে যাবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সব অঙ্গীকার করেছে। না, তাই তো করবে নির্বাচনের সময়, প্রার্থী সমস্ত অঙ্গীকারই করবে, এটাই তো ঠিক না, কথা অঙ্গীকার এইটাই তো গণতান্ত্রিক দেশে রাজনীতির, যদি নির্বাচনী ইশতেহার যেটা কয় সেটা পালন করতে হয়, আমাদের দেশে এটা করতে হয় না, কারণ ইলেকশনের বৈতরণী পার দিলেই হয়, এই ব্যাপার। হ্যাঁ, ইলেকশন বৈতরণী পার হয়ে কিছুটা অ্যাটেন্ড করলেই এটা বাকিটা চেষ্টা করবে, আবার ক্ষমতা আসলে করবে, না আবার থাকলে করতে হবে। আমি একটু আসি, একটু শুনে আসি। জি, অ্যাডভোকেট রেজাউল, শুনতে চাই আপনি যদি, আমি ধর্মঘট নিয়ে অথবা যদি কথা বলতে চাই বলবেন। আমি আপনার কাছে আপনার পার্টির সম্পর্কে কিছু জিজ্ঞাসা ছিল, আমি এটি করে রাখি। জাতীয় পার্টির থেকে এই বলা হচ্ছে যে রওশন এরশাদের পরিবর্তে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সংসদ অধিবেশনে যোগ দেবেন না জাতীয় পার্টি, এরকম একটি আমরা সংবাদ দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আজকে আবার মানে দেখলাম যে স্পিকারের আশ্বাস তারা ফিরে গেছে। আসলে কি হচ্ছে জাতীয় পার্টির মধ্যে? জাতীয় পার্টিতে কিছুই হচ্ছে না, জাতীয় পার্টির মধ্যেই চলছে। সমস্যাটা হয়েছে যে আমরা আইন কানুন মানি না। একটু আগে আজিজ ভাই যেটা বললো যে 3 জোটের রূপরেখায় যা ছিল, নির্বাচনে এসে যাকে 3 জোটের রূপরেখার ভিত্তিতে নিয়োগ প্রদান করলো, উনি আইসাই
সব দলকে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ দেওয়া হয় নাই, আমাদেরকে দেয়নি। জাতি এটা প্রত্যক্ষ করছে, কিন্তু 3 জোটের রূপরেখা ছিল সব দল এটা বুক করবে। আমরা সেখানে ক্ষতিগ্রস্ত। আপনারা তো তখন স্বৈরাচার নো ছিলেন। স্বৈরাচার, কারণ আমাদের সাথে সেজন্য আপনার দল ছাড়া 3 জোটের আপনার দল ছাড়া বাকি সকলকে সমান আমাকে এক মিনিট দিয়েছে। বলতে দিন। আমার সাথে 3 জোটের লোকজনের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করেছি এই ভিত্তিতে যে আমরা নিরপেক্ষ একটা নির্বাচন না, পাবো। 3 জোটের আপনার- রূপরেখা এটা ছিল আপনি ছিলেন যে না। সব দল পাবে। জাতীয় পার্টি এবং এরশাদকে কেউ নিবে না। নিবে না, কেউ নিবে না। সুতরাং আপনি আমার কাছে ছিলেন ধরা না। আছে। না না, আমার আপনি কাছে- ছিলেন না। আমার কাছে 3 আপনি জোটের ছিলেন রূপরেখা না, বাকি সবাই ছিল। আমার তো কাছে 3 গণতন্ত্রে জোটের আসলে রূপরেখা ছিল। কাউকে বাদ দিয়ে হয় না। 3 জোটের রূপরেখা আছে। গণতন্ত্রে সবাইকে জলিল ভাই, নিয়েই আমি করতে একটু বলি, সেখানে কিন্তু এইটা বলা ছিল যে এরশাদের কোনো লোককে 3 জোটের কেউ নিবে না। কিন্তু পাশাপাশি আরেকটা ধারা এটাও ছিল যে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে সবার জন্য সমান সুযোগ দেওয়া হবে। এই যে ধারায়, সেখানে কিন্তু আমাদের জন্য সমান সুযোগ দেওয়া হয়নি। আমাদের লোককে আওয়ামী লীগ নিবে না, বিএনপি নিবে না, ভিন্ন জিনিস, কিন্তু আমি সমান সুযোগ পাবো না, এটা তো হওয়ার কথা ছিল না। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু কথা বলতে চায় না। এই যে আপনি বললেন যে স্বৈরাচার ছিল, স্বৈরাচারকে আপনি নির্বাচন করার সুযোগ দিবেন না, গণতান্ত্রিকভাবে আসার সুযোগ দিবেন না? আর কিসের স্বৈরাচার? এখন যে অবস্থা, এটা তো স্বৈরাচার কোনো ব্যাপার না। আপনি যেটা বলছেন যে এই সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপারটা, কোনো দল যখন নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠতা পায়, তার নেতা, সংসদীয় দলের নেতা, হুইপ, চিফ হুইপ, ঠিক এটা কি করবে হবে সংসদ সেই দল সদস্যরা। ঠিক করবে। Right. এটা স্পিকার বা অন্য কারো কোনো ব্যাপার না। এবং বিরোধী দলে যারা থাকে তাদের ও বিরোধী দলের নেতা, হুইপ, এটা ঠিক আমরা করবে। এই বিষয়- আমরা দলীয় ব্যাপারটা ঠিক করলাম, ঠিক করে জমা দিলাম। হচ্ছে না কেন? সেই ক্ষেত্রে হচ্ছে না কেন? স্পিকার তো একটা নিরপেক্ষ লোক থাকার কথা। হ্যাঁ। এখন স্পিকার যদি কারো দ্বারা প্রভাবিত হয় বা কোনো ইয়ে হয়, সেই কারণে এটা দেরি হতে পারে। সরকারের বা সাথে কোনো ইয়ে হতে আপনাদের পারে। আগে যে কমিটমেন্ট ছিল সেখান থেকে সরে আসার কারণে এটা আমরা এটা কিন্তু হচ্ছে। 18 সালে মহাজোটের কোনো নির্বাচন করে নেই। 18 সালে কিন্তু জাতীয় পার্টি নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছে, একটা সমঝোতা ভিত্তিক আওয়ামী লীগের সাথে নির্বাচন হয়েছে, যে 14 দলীয় জোট এবং জাতীয় পার্টি। এবং পরবর্তীতে আমরা সরকার যখন গঠন হলো, আমরা কিন্তু বিরোধী দলে বসছি। যে আমরা মন্ত্রীও হয়। না, মন্ত্রী না, 18 সালে কোনো মন্ত্রী হয় নাই। মানে যখন বিরোধী দলে- মহাজোটে করছে 8 সাল এবং 14 সাল, বিরোধী দলে তখন ছিল। হয়েছেন, কিন্তু মানুষজন, জনগণ বলে, আমরা বলছি না, আমিও বলছি না যে আপনাদেরকে বিশেষ বিশেষ বিরোধী দল বলা হয়, গৃহপালিত আমি বলছি না। না, এটা বলতে পারে, কারণ বাংলাদেশের মানুষ যে কালচারে অভ্যস্ত, জি, জি। আমরা সেই কালচারটা দেখাচ্ছি না। কারণ আপনি 91, 96 এবং পরবর্তী সংসদগুলো যদি দেখেন, কোন সংসদে বিরোধী দল 2.5 বছরের বেশি ছিল না। আচ্ছা জনাব জলিল ভাই, আমি আপনার কাছ থেকে আবার একটু যাই, যেটা হচ্ছে রাজনীতি, মাঠে রাজনীতি আছে। আমরা দেখলাম ঠিক আজকে গত কয়েকদিন আবার একটু সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টি এক ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি মির্জা ফখরুল এই রংপুরের জনসভায় বলেছে যে বিএনপির সংসদ সদস্যরা যে কোনো সময় সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত আছে। যদিও ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির যে 7 জন আছে, এটা পদত্যাগ করলে কোনো কিছু সংসদের কিছু হবে না, কিছু অচল অবস্থার সৃষ্টি হবে না। আপনি কি মনে করেন কোনো চাপ তৈরি করছে কিনা বিএনপি মাঠে এবং সংসদে? আমি মনে করি যে বিএনপি যে বর্তমান রাজনীতিটা করছে, এটা ঠিক মতোই করছে। আমার মনে হয় যে বিরোধী দলের যে ভূমিকাটা হওয়া উচিত সেটাই পালন করছে, এবং গণতন্ত্রে এই ধরনের একটা থাকা উচিত, এবং বিএনপি সেটা ঠিকভাবেই করছে। আপনার এই কথাগুলো আমাদের দেশে আপনি 91 পার্লামেন্ট থেকেই পার্লামেন্ট বয়কটের একটা কালচার চলে এসছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বিএনপির সিদ্ধান্ত নেওয়া উচিত না যে তার যারা এমপি আছেন তারা সংসদ ছেড়ে চলে আসবেন বা পদত্যাগ করবেন। এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে তারা যে কাজটি এখন করছে, আমার মনে হয় এই ধরনের আন্দোলন সংগ্রাম করলেই এনাফ টু মোটিভেট দ্য পিপল। তাদের তো এটা হলো তাদের পক্ষে কিন্তু জনগণকে নেওয়া। আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে ওই কাজটি না, করা যাবে না। না, করা যাবে না কেন? না, মানে করা বলছি, যাবে, কিন্তু আপনার এই ধরনের জায়গা, এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি শুধু বিএনপিকে বলছি না, এই যে এর আগেও যারা বয়কট করছে, আমি কিন্তু সবসময় এটার বিপক্ষে যে পার্লামেন্ট হইব মানে ডিবেট অফ দ্য এমপিস অন বিহাফ অফ দ্য পিপল। কিন্তু ওই জায়গাটাতে আমরা না যেয়ে যদি আমরা বের হয়ে চলে আসি, পার্লামেন্ট তো একটা ধরেন বিএনপি চলে আসলো, আসলে কি এমন পার্লামেন্টের ওইখানে যেটা ক্ষতিগ্রস্ত হবে পিপল, কারণ ওইখানে একতরফা বক্তৃতা হবে।
একতরফা বক্তৃতা হইলে কি হয়? এখন আমরা গত কয়েক বছর যা দেখছি তাতে কি খুব বেশি দুই তরফা হচ্ছে? কিছু তো হচ্ছে। খুব সামান্য। আপনার ধরেন, হ্যাঁ, খুবই মানে কিছু এটা কিছু না কাঞ্চন, এখানে কোন কিছু একটা কিছু বিল, কোন একটা সংশোধনী, কোন একটা কিছু কি এই সংসদ সদস্যদের মতামতের, বিশেষ করে বিরোধী সংসদ সদস্যের না, মতামত এইটা কখনোই হয় নাই। এটা কি এই পার্লামেন্ট শুধু? কোন পার্লামেন্টই এটা হয় নাই। বিরোধী দলে সুযোগও নাই, সুযোগও নাই। 70 দ্বারা অনুচ্ছেদ যতদিন আছে হ্যাঁ। ততদিন না, এটা সেটা হওয়ার তো ফ্লোর কোনো- করেছে, সেটা তো অন্য ফ্লোর করেছে এর কথা আমি বলছি না। ছাড়াও যদি আপনার ভারসাম্যমূলক একটি পার্লামেন্ট হতো তাহলে নিশ্চয়ই না, সেখানে এই সুযোগ কাঞ্চন, থাকতো। গণতন্ত্রের নিয়ম হচ্ছে যদি একজন সদস্য সত্যি কথা বলে, একজন সদস্য যদি ঠিক কথা বলে, বিলটা যদি জনগণের স্বার্থে হয়, সেই বিলটা সকল সদস্যরা পাশ করিয়ে দিবেন। এটা হচ্ছে ডেমোক্রেসি। সেই কিন্তু বিউটি আমার মনে হয় সেই সংস্কৃতিতে আমরা আছি সেই কিনা? সংস্কৃতি নাই। আমরা কারণটা হচ্ছে যে শেষের বয়কট দিকে আপনি আছে, বললেন একটু না, শুনে আসি। যদি জি, বিএনপি যদি পার্লামেন্ট ছেড়ে দেয়, এতে বঞ্চিত হবে জনগণ। এর আগে যারা বয়কট করছে তারাও জনগণকে বঞ্চিত জি, করেছে। শুনে আসি। জনাব এম এ আজিজ, আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে পার্লামেন্ট থেকে পদত্যাগের হুমকি দিয়েছে মির্জা ফখরুল, কি মনে করেন? একটা যুক্তি আর একটা বাস্তবতা। যেমন 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এখানে সংবিধানের মেজর ব্যত্যয় ঘটে নাই, সেটাকে নিয়ে সরকার রান করছে, যার ফলে কথা আছে যে বিনা ভোটে নির্বাচিত। কিন্তু যুক্তি আছে যে আপনারা নির্বাচনে আসেন নাই। তেমনি এই 7 জন এমপি রিজাইন করলে পার্লামেন্টের কিছু হয় না। কিন্তু আপনি দেখেন যে এই যে অবাস্তব পার্লামেন্টটা হলো, যে জাতীয় পার্টি অফিসিয়ালি বিরোধী দল, কিন্তু কেউ বলে না, বাধ্য হয়ে আমরা সবাই বলি মাঠের বিরোধী দল বিএনপি। অর্থাৎ বিএনপি হচ্ছে মেজর রাজনৈতিক দল দেশে এবং বিদেশের কাছে, তাহলে এই কয়েকটা এমপি যদি পার্লামেন্ট থেকে বেরিয়ে আসে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এই দেশের মেজর বিরোধী দল এই পার্লামেন্টে নাই। অবশ্যই এটা আরেকটা ক্ষত তৈরি হবে। এবং সেই সাথে যেহেতু আন্দোলন চলমান, ডিসেম্বরের 10 তারিখে হয়তো নতুন মাত্রায় আন্দোলন যাবে, সেক্ষেত্রে তাদের যে কয়েকজন আছে তারা রিজাইন করবে, এটা একটা নতুন মাত্রা যোগ করবে। এবং আন্দোলনের অংশ হিসাবে, হ্যাঁ, ছোট সংখ্যা বেশি থাকলে বেশি হতো, এখন ধরো তার সংখ্যায় কম, হ্যাঁ, তো হয়তো এটাই দেখা যাবে। কিন্তু আমার মনে হয় যে এইটা পদত্যাগ করাটা, সংসদ থেকে পদত্যাগ করা, এটা আন্দোলনের জন্য আর একটা পজিটিভ আপনার ইন্ডিকেশন। দেশ এবং বিদেশে সকল জায়গায় এটা প্রভাব ফেলবে। জনাব অ্যাডভোকেট, আমি মনে করি পদত্যাগের যে কালচারটা, এটা না হওয়া উচিত। কারণ বিরোধী দল হোক আর সরকারি দল হোক, জনগণ কিন্তু 5 বছর সংসদে থেকে কথা বলার জন্য তাকে ম্যান্ডেট দিয়েছে। আপনারা দেখবেন 91 থেকে 96 সালে সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত মিলে কিন্তু পদত্যাগ করেছিল। সেই পদত্যাগের পরে বিএনপি সরকার কিন্তু পতন হয় নাই, সেখানে সংখ্যাটা অনেক বেশি ছিল। আর এখন যেই সংখ্যার পদত্যাগের কথা বলছে, আন্দোলনের বেগবানের জন্য এটা একটা +1 বা একটা সংখ্যা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে এই কারণে সরকার পতন বা অন্য কোনো একটা রাজনীতি খুব বেশি প্রভাব ফেলবে এরকম মনে হয় না। অ্যাডভোকেট রেজাউল, আমি আরেকটা ব্যাপার বলতেছি। আপনি যে কথা বলছিলেন আমি ওই সময় এটা দিতে পারিনি, কারণ আমার সময়টা করে দিয়েছিলেন। সংসদে যাবে না বলে গতকালকে আমরা যে সিদ্ধান্ত ছিল, এটা আজকে আবার সংসদে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই প্রশ্নটা আপনার ছিল, সেখানে আমাদেরকে স্পিকারের পক্ষ থেকে, স্পিকারের সচিবালয় থেকে ফোন করে বলা হয়েছে যে স্পিকার এই জিনিসটা বিবেচনা করবে, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলছেন। তো যেহেতু বলা হয়েছে যে এই জিনিসটা করবে, সেই কারণে আমরা সংসদের আজকের অধিবেশনে যোগদান করেছি। কারণ আমি তো আলটিমেটাম দিয়েছিলাম যে এই কাজটা হতে হবে। তো আমরা বিশ্বাস করি যে স্পিকার একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান যে কথা বলেছে, কিন্তু আপনাদের এই আলটিমেটাম দিতে হলো কেন? এটি তো এমনি সংসদীয় যে কালচার নরমালি হওয়ার কথা, সেটি নরমালি হয়ে যাবে। এটি কি আপনারা কি কোনো অন্য কিছু মনে করছেন? আপনাদের সাথে সরকারের যে সম্পর্ক বাগে আনার চেষ্টা করছে, সেটা কি? বাগে এসে গেছে। না, এখানে এটা তো একটা রাজনীতি আছে, অপোজিশন কিন্তু একজন আছেন, রওশনের সাথে কিন্তু আছেন, লিডার অফ দ্য অপোজিশন। এবং তাদের জাতীয় পার্টির মধ্যে ফ্যাকশন আছে, এবং লিডার 2 জন আছে, একজন রওশনের সাথে, একজন জিএম কাদের। এখন 2 জন নেতাদের মধ্যে কি সমঝোতা হয়েছে
আপনার যিনি এক্সিস্টিং না, লিডার না, অফ দ্য তা তো- অপোজিশন না, আছে, না, তা কেন হবে না? আমার মনে হয় সংসদ জলিল ভাই ঠিক বলছেন না। আমার সংসদ আমার সদস্যরা আমার মিলে আমার জি, please। সংসদীয় দল যে সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত, সেই সেটি হলো সিদ্ধান্ত স্পিকার দলের- মানতে বাধ্য। জি। যেহেতু আমার সংসদীয় দলের আমাদের 26 না, জনের মধ্যে আমি- 24 I- জনই you're সাইন right, করেছে। আপনি লিগালি কাজে রাইট, আমি বলি লিগালি আপনি রাইট, কিন্তু এই জায়গাতে পার্লামেন্টের শুধু clerical আপনার কাজ হবে। এই এখানে রওশন পার্লামেন্ট, জাতীয় পার্টি এবং পার্লামেন্ট জিএম কাদের, ওদের মধ্যে জি, কোনো শুনে জি জিএম কাদের এবং রওশন এরশাদ, এদের মধ্যে স্পিকার কি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটার মধ্যে কোনো সমঝোতার কথা না, জলিল ওনারা ভাই, সেখানে বলেছেন। এটার কোনো জলিল ভাই, অপশন please, নেই। এটা না। আমি কিন্তু না না বলছি, আপনি উনি যে বক্তব্য আপনি আইনের সেটাও বাইরে ঠিক যাবেন আছে। কিভাবে? আপনি না, না, এর ভাই, বাইরে যে রাজনীতিতে শোনেন, রাজনীতি যেমন এই আজিজ সাহেব কতগুলো কথা বললো যে আমাদের 153 জন এমপি, এটা কিন্তু আপনি লিগালি রাইট, কিন্তু আপনার পার্লামেন্টে চললো এই যে বক্তব্য বিদে মানে না, জলিল ভাই, opposition একটা আপনি- বক্তব্য দিল। না না আমার এটা যেটা এটা কথা- সাফাই গাওয়া হচ্ছে, এটা কোনো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইন অনুযায়ী আমার সংসদীয় দল করিম রহিমকে যদি তারা মানে প্রস্তাব কাউরে দিতে নামটা হয়তো করিম রহিম যে কাউকে নাম না, প্রস্তাব না, করে না, স্পিকারকে এ- দিলে রাজনীতিতে- কেন না রাজনীতি টানছেন কেন এখানে? না, এখানে হলো না, এটা তো সংসদীয় রাজনীতি। নীতি, আমি- সংসদীয় আমি আরেকটু রীতি। বলি। এটা রাজনীতি রাজনীতি না। নীতি আছে, আবার আমার Behind দলের the No, scene no, কি গণতন্ত্র হচ্ছে? no, 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 কাঞ্চন, সংসদীয় আমার রীতি। দলের না, গণতন্ত্র অনুসারে Behind the 22 scene কি দুয়ে বলা হচ্ছে, হয়েছে এটা যে আপনাকে দেখতে হবে। চেয়ারম্যানের কাছে আচ্ছা, যা এই Behind তো the আসল scene কথা দেখতে বলছেন হবে। যে behind the Behind scene the scene কি এটা। হচ্ছে, এটা জি, আপনার দেখতে ঠিক হবে। আছে, আমরা সেখানে যাই। আপনি যেটি আমার দলের জি একটা গণতন্ত্র আছে, যে শেষ, গণতন্ত্রটা মানে শেষের আমাদের দিকে, শেষ কাউন্সিলের করতে হবে অনুমোদিত এবং নির্বাচন কমিশন কর্তৃক এটা গৃহীত। সেখানে 22-2 বলা হয়েছে আমি ক্লিয়ার অ্যাডভোকেট সাহেব, আমি আপনার কাছ থেকে সত্য সুন্দর যেটি জলিল ভাই বলছিলেন বিহাইন্ড দ্য সিন আসলে কি আপনাদের সাথে কি সরকারি দলের সাথে কি জাতীয় পার্টির দূরত্বটা বাড়ছে? আমার শেষের দিকে 30 সেকেন্ডের কথা শুনে সরকারি শেষ দল করব। সরকারি কাজ করবে, বিরোধী দল বিরোধী দল কাজ করবে, এটা স্বাভাবিক। আপনারা যদি আমাদের চেয়ারম্যান এবং মহাসচিবের বক্তব্য দেখেন, আমাদের বক্তব্য দেখেন, আমরা জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করছি, জাতীয় পার্টি একটি সক্রিয় অবস্থানে দাঁড়ানোর চেষ্টা করছি। যে আপনারা বললেন যে একটা বিশেষ বিরোধী দল বলা হয়, এই বিশেষ বিরোধী দলের যে থকমা, এটা থেকে বেরিয়ে এসে আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক জি, ধন্যবাদ, জাতীয় পার্টি নিয়ে ধন্যবাদ, আমরা দাঁড়ানোর ধন্যবাদ, চেষ্টা করছি এবং এটা হবে। অ্যাডভোকেট রাজাউল। জনাব জলিল ভাই, যদি জাতীয় পার্টি যেভাবে চেষ্টা করেছে, রেজাউল সাহেব যেভাবে বললেন, আমি বলি তারা যে দাঁড়াতে পারে, না কিন্তু এইটা গণতন্ত্রের জন্য ভালো। আমরা যে জিনিসগুলো দেখলাম, সংসদীয় দলের নেতা নির্বাচন, অন্যান্য ঘটনায় সরকারের সাথে কোনো কিছু ছেদ হয়েছে কিনা? আপনি দেখেন বিচ্ছেদ জাতীয় বলছি না, পার্টির ছেদ। হিস্ট্রিটা যদি আপনি দেখেন, সেটা অন্যরকম। আপনি দেখবেন হোসেন মোহাম্মদ এরশাদ আপনার লাস্ট সময় ইলেকশন, নাই, একদমই শেষ লাস্ট সময়। ইলেকশনে উনি হ্যাঁ, চলে তাকে গেলেন জোর ধরে নেওয়া হয়েছে। হসপিটাল চলে গেল। সময় শেষ করতে হসপিটালে হবে, যাই না, সময় নাই, হসপিটাল নিয়ে একদম যাওয়া শেষ করতে হবে। হসপিটালে সেটাই নিয়ে আমি যাওয়া বলছি হয়েছে। যে নেস্তারা রাতে নিয়ে বন্ধ হয়েছে, করে। আমাদের অনেক শেষ কিছু করতে হবে। যে মিস্টেরি আছে, অনেক কিছু রহস্য আছে বিষয়টা জাতীয় হলো পার্টি যে একটা এখন রহস্য শেষ জলিল করতে ভাই, হবে, আমার আপনাদের- একদমই সময় নাই। জাতীয় জি প্লিজ। পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, তিনি একটা প্রেস্টিজিয়াস জাতীয় পার্টি দাঁড় করতে চেষ্টা জি, করছেন। আমার হাতে কিন্তু আমার সময় নেই। কাছে মনে হলো এই সময় ক্লিয়ার, আজ আমাকে শেষ করতে হবে। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।